হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হ্যাপি নিউ ইয়ার সকলকে পিউ কুকিং প্যাশনের তরফ থেকে। আজকে আমি আপনাদের জন্য একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা রেস্টুরেন্টে গেলে আপনারা এই শীতকালে বেশ ভালোই খেয়ে থাকেন। তাহলে চলুন একদম রেস্টুরেন্ট স্টাইলের এই পালং পনিরের রেসিপিটা কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা দেখে নেওয়া যাক। একদম রেস্টুরেন্ট স্টাইল আর একদম রেস্টুরেন্টের স্বাদ ঘরে পেতে অবশ্যই আপনাদেরকে পালং পনিরের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। আরে দাঁড়ান, রেসিপিটা কি করে শুরু করব? আপনারা তো প্রত্যেক দিন ভিডিও দেখেই চলে যাচ্ছেন, চ্যানেলটা সাবস্ক্রাইবই করছেন না। প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি পেতে পিউ কুকিং প্যাশন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটাতে ক্লিক করে অল অপশানটাতে ক্লিক করে রাখবেন। প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি আমার চ্যানেল থেকে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই কিন্তু আমাদের এখানে ফ্রেশ পালং শাক নিয়ে নিতে হবে। এখন কিন্তু বাজারে পালং শাক অ্যাভেলেবেল, তাই বাজার থেকে একদম টাটকা পালং শাক যেদিন আনবেন সেদিনই বানিয়ে ফেলবেন। রেসিপিটা খুবই ইজি, কিন্তু একদম রেস্টুরেন্টের স্বাদ। দেখলে মনে হবে অনেক ঝামেলা আছে, ঝামেলা কিন্তু খুব বেশি নেই। দেখুন, প্রথমেই পালং শাক থেকে পালং শাকের পাতাগুলোকে আলাদা করে নিতে হবে, ডাঁটাগুলো নিলে কিন্তু হবে না। পাতাগুলো এইভাবে নিয়ে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি। আমি এখানে টোটাল 500 গ্রাম পালং শাকের পাতা নিয়েছি। পাতা তো এমনিতেই সেদ্ধ হলে অল্প হয়ে যায়। পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি ভালো জলে। তারপর এখানে কড়াইয়ে আগের থেকেই গরম জল চাপিয়ে রেখেছিলাম, আর সেই গরম জলের মধ্যে ধুয়ে রাখা টাটকা পাতাগুলো দিয়ে দিলাম। পাতাগুলো কিন্তু 5 থেকে 7 মিনিটের মতো বয়েল করে নিলেই হবে, যাতে পালং শাকের যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা চলে যায়। তাই মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে পালং শাকের পাতাগুলো বেশ ভালোভাবে বয়েল করে নেবেন। কিছুক্ষণ পরেই দেখবেন পালং শাকের পাতাগুলো বয়েল হয়ে গেছে, একদম নরম সেই কারণে। দেখুন, এখন কিন্তু জাস্ট অনেকটাই বয়েল হয়ে গেছে। আমি এটা আপনাদের 5 মিনিট পরে দেখালাম। এবার চলে যাচ্ছি 7 মিনিট পরে জলের কালারটা দেখাতে। দেখুন, এখন কিন্তু আমাদের শাকটা একদম পারফেক্টলি বয়েল হয়ে গেছে, কালারটাও বজায় আছে। আর এই কালারটা যাতে একদম এই রকমই থাকে সেই কারণে অবশ্যই আপনাদের ফ্রিজের ঠান্ডা জল একটা পাত্রে আগের থেকেই রেডি করে রাখতে হবে। যখন শাকটা তুলবেন তখন এই পাত্রের মধ্যেই শাকটা দেবেন। আমি এখানে বেশ কয়েকটা বরফের কিউব দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। ফ্রিজের ঠান্ডা জল দিলেই হবে। আর যাদের কাছে ফ্রিজের জল অ্যাভেলেবেল নেই তারা কিন্তু এখানে আপনারা নর্মাল টেম্পারেচারের জলও দিতে পারেন, সেক্ষেত্রে জলটা আর একটু বেশি দিতে হবে। তবে এইভাবে যদি করেন তাহলে পালং শাকের কালারটা একদমই নষ্ট হবে না, সবুজই থাকবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা বোঝার উপায় নেই যে শাকটা কুক করা হয়েছে না কাঁচা অবস্থাতেই আছে। কালারটা কত সুন্দর আছে, এটা কিন্তু এই ঠান্ডা জলটারই কামাল, আমার কিন্তু এখানে কোনো ক্রেডিট নেই। এবার এই শাকটা তুলে জাস্ট মিক্সিতে পেস্ট করে নিলেই হবে। আপনারা চাইলে শিলনোড়াতেও করতে পারেন। পালং পনির বানাবো তো পনির নিতে হবে না? হ্যাঁ, পনির তো লাগবেই। দেখুন, এখানে আমি 250 গ্রাম পরিমাণে পনির নিয়ে নিয়েছি, আর পনিরটাকে বেশ বড় বড় করে পিস করে নিচ্ছি। পনিরটাকে আমি বড় বড়ই পিস করছি, আপনারা চাইলে একটু ছোটও করতে পারেন, তবে পনির বড় সাইজের খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর রেস্টুরেন্টে কিন্তু পালং পনিরটা একটু বড় বড় সাইজেরই থাকে, তাই আমি এরকম কিউব আকারে বড় বড় করে কেটে নিচ্ছি। পনিরটা কিন্তু আমি ফ্রাই করব না, একদম শেষে দেবো। সেটা রান্নার পুরোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। একদম ফ্রেশ পনির নেবেন, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই রেসিপিটাতে সমস্ত কিন্তু একদম ফ্রেশ জিনিস ইউজ করতে হবে, তবেই তো রেস্টুরেন্ট স্টাইল হবে। রেস্টুরেন্টে কিন্তু পনিরটা সবসময় ফ্রেশ ইউজ করে। দেখুন, এখন আমাদের পনিরটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। সাইজটা দেখতেই পাচ্ছেন, বেশ বড় বড় সাইজই আছে। দেখেই ভালো লাগছে, খেতে তো ভালো লাগবেই। পালং শাকের পুরো শাকটা আমি সেদ্ধ করে নিইনি, এর থেকে কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম। এখন এটা একদম মিহিভাবে কুচি করে নেব। যতটা পারবেন ততটাই মিহিভাবে কুচি করে নেবেন। কিন্তু এই কুচি পালং শাকটা কিন্তু আপনাদের এই রেসিপিটাতে অবশ্যই দিতে হবে। রেস্টুরেন্টে কিন্তু এইরকমভাবেই দেয়। পেস্টের সাথে যদি এটাও থাকে তবেই তো খেতে ভালো লাগবে। তাই যতটা সম্ভব মিহিভাবে কুচি করে নেওয়া হয়ে গেছে আমাদের এখন এই পালং শাকটা। এটা কখন রান্না ইউজ করব সেটা দেখতে তো পুরো ভিডিওটা দেখতে হবে। এখনই যদি সব বলে দিই তাহলে কি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন? একটা বড় সাইজের
পেঁয়াজ খুব ভালোভাবে মিহিভাবে কুচি করে নিয়েছি, ফাইন চপ করে নিতে হবে। আর দেখুন, ছোট টেবিল চামচের 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, যতটা সম্ভব মিহিভাবে কুচি করে নেবেন। গার্নিশিংয়ের জন্য জুলিয়ান কাটিং আদা আর একটা বড় সাইজের টমেটো কুচি হলেই হবে। এখন গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা ধনে। ধনেটা ভালোভাবে গরম করে নিতে হবে। ধনেটা কিন্তু হালকা ফ্লেভার বেরোতে আরম্ভ করবে, তখনই আমাদের এটাকে পেস্ট করে নিতে হবে। আমি এখানে ধনে গুঁড়োও দিতে পারতাম, কিন্তু এই রেসিপিটাতে কিন্তু রেস্টুরেন্টে এইভাবে ধনে পেস্ট করেই দেয়। ধনেটার থেকে এখন হালকা ফ্লেভার বেরোতে আরম্ভ করে দিয়েছে, আর তখনই আমি এটাকে একটা হামালদিস্তায় দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। হামালদিস্তাতে দেওয়া 2 থেকে 3 মিনিট পরই পেস্ট করবেন। সাথে সাথে যদি করেন তাহলে কিন্তু গুঁড়োটা ভালোভাবে হবে না। কেন হবে না? কারণ সেই সময় ধনেটা গরম থাকে, তাই নরমও থাকে। এখন এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো গাওয়া ঘি। এখানে আমি রান্নাটা ঘিই করব, আপনারা চাইলে অয়েলেও করতে পারেন। তবে পালং পনির যদি এইভাবে ঘি দিয়ে করেন তাহলে কিন্তু একদম পারফেক্টলি রেস্টুরেন্টের স্বাদ আপনারা ঘরে বসেই পাবেন। এছাড়াও কিছু সিক্রেট মশলা আছে যেই কারণে রেস্টুরেন্টের পালং পনির আমাদের এত ভালো লাগে, সেটা আমি আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি বাকি ভিডিওতে। ঘি গরম হতেই এখানে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের তেজপাতা, সাথে 2টো এলাচ আর 4টে লবঙ্গ, 1/2 ইঞ্চি পরিমাণে দারুচিনি। এইগুলোর থেকে যখন খুব ভালোভাবে ফ্লেভার বেরোতে আরম্ভ করবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখনই দিয়ে দেবো আগের থেকে কুচি করে রাখা আদা আর রসুনটা। এগুলো যখন হালকা ব্রাউন কালার আসবে তখন কেটে রাখা পেঁয়াজটাও এর ওপর দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ যদি আপনারা তাড়াতাড়ি ভাজতে চান তাহলে অবশ্যই উপর থেকে হালকা একটু লবণ ছড়িয়ে নেবেন, কিন্তু আমি এখানে লবণটা দিলাম না, এইভাবেই আমি ভেজে নেব। যখন পেঁয়াজটার থেকে হালকা ব্রাউন কালার বেরোতে আরম্ভ করবে তখনই দিয়ে দিতে হবে বাকি মশলাগুলো। হালকা হাতে ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। এখন পেঁয়াজটা আমাদের পারফেক্টলি ভেজে নেওয়া হয়ে গেছে, কালারও বেরিয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি এখানে 1 টেবিল চামচের মতোই দিয়ে দিলাম। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কার পেস্ট। আমি কিন্তু ছোট টেবিল চামচই ইউজ করেছি মশলাগুলো দেওয়ার জন্য, তাই আপনারা রান্নাটার সময় এই পরিমাপগুলো মনে রাখবেন, না হলে কিন্তু রেসিপিটা একদমই রেস্টুরেন্ট স্টাইল হবে না, আপনাদের নিজেদের মতোই হয়ে যাবে। সেই কারণে এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা মনে রাখতে পারেন, প্রথমেই বলেছিলাম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। মশলা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তখনই দিয়ে দেবো টমেটোটা। টমেটো এখন খুবই নরম, সেই কারণে টমেটো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। টমেটোটা কিন্তু আপনারা পেস্ট হিসেবেও দিতে পারেন, আমি এইভাবেই দিলাম। টমেটোটা যাতে আরও তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই কারণে এখানে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আমি এখনই দিলাম, তাই বুঝে শুনেই দেবেন। পালং শাকেও কিন্তু লবণ দিইনি। লবণ কিন্তু এই রান্নাটায় খুব বেশি লাগবে না। লবণ এমন একটা জিনিস যেটা বেশি হয়ে গেলেও ভাল লাগবে না, আর কম হয়ে গেলেও ভাল লাগবে না। টমেটোটা আরও তাড়াতাড়ি বয়েল করে নেওয়ার জন্য সামান্য পরিমাণে 1 টেবিল চামচের মতো আমি এখানে জল অ্যাড করলাম। দেখুন এখন বেশ তাড়াতাড়ি আমাদের এখানে টমেটোটা ভালোভাবে নরম হয়ে যাবে। মশলাটা যখন আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি এখানে 1 টেবিল চামচই ইউজ করছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। মেন মশলা কিন্তু এখানে কাসুরি মেথিটাই। কাসুরি মেথিটার জন্যই কিন্তু আসলে ফ্লেভারটা ওই রকম ভালো আসে, তাই কাসুরি মেথিটা আপনাদের দিতেই হবে। আর তার সাথে দিতে হবে আরও একটা জিনিস, নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন, এটা কিন্তু জায়ফল। জায়ফলটা জাস্ট একটুখানি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবেন, জাস্ট একটুখানি দিলেই হবে। খুব সামান্য দেওয়া যায়, বেশি দিলে কিন্তু আবার ফ্লেভারটা খুব উগ্র হয়ে যাবে। সেই কারণে বেশি দিয়ে বেশি ভালো করার চেষ্টা কিন্তু একদমই করবেন না। এবার যে পাতাটা আমি আগে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন।
পালং শাকের পাতা এমনিই নরম, তাই খুব তাড়াতাড়ি এটা হয়ে গেল। এবার আগের থেকে পেস্ট করে রাখা পালং শাকটা আমি এখানে দিয়ে দিলাম। পালং শাকটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে এটা ফুটিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম পরিমাণে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা কিন্তু আপনাদের দিতেই হবে, কারণ রেস্টুরেন্টে কিন্তু পালং পনিরে ফ্রেশ ক্রিমটা দেয়। তাই আপনারা যদি ভাবেন ফ্রেশ ক্রিমটা স্কিপ করে রেস্টুরেন্ট স্টাইলে করবেন, সেটা কিন্তু সম্ভব নয়। তাই ফ্রেশ ক্রিমটা এই পরিমাণেই আপনাদের দিতে হবে। দেখুন কালারটা কতটা ভালো লাগছে। পালং শাকের গন্ধটা তো আগেই কেটে গেছে সেদ্ধ করে নেওয়ার সময়। এখন ফ্রেশ ক্রিমের গন্ধটাও হয়ে গেছে এর সাথে অ্যাড। জাস্ট দুর্দান্ত একটা ফ্লেভার। এবার ওই যে তখন ধনেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। ধনে গুঁড়োটা কিন্তু মশলা কষানোর সময় দেওয়া যাবে না, কারণ ধনের যে একটা সুন্দর গন্ধ সেটা তাহলে চলে যাবে। সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার পনিরটা উপর থেকে দিয়ে দিচ্ছি। পনির ভেজে নেওয়ারও দরকার নেই, পনিরটা এইভাবেই দিয়ে দেবেন। এই রেসিপিটাতে কিন্তু পনিরটা এইভাবে দিলেই খেতে বেশি ভালো লাগে। সমস্ত পনির দেওয়া হয়ে গেছে। বেশ কিছু রান্না আছে যেই রান্নাগুলি ফোড়ন না দিলে কিন্তু রান্নার টেস্টটা একদম ভালো আসে না, সেই কারণে এই রেসিপিটাতেও ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়নের জন্য প্রথমেই আমি একটা ছোট্ট লোহার কড়াই বসিয়ে তার মধ্যে 1 টিস্পুন ঘি, সাথে 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে আর সাথে হাফ টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা বেশ ভালোভাবে গন্ধ বের করে দিয়েছে, সাথে কালারও। এবার এটাকে দিয়ে দিতে হবে পনিরের রেসিপিটার ওপর থেকে। নাড়াচাড়া করার কোনো দরকার নেই, এইভাবে ওপর থেকে হালকাভাবে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এবার দিয়ে দিতে হবে গার্নিশিংয়ের জন্য জুলিয়ান কাটিং আদাটা। গার্নিশিংয়ের জন্য জুলিয়ান কাটিং আদাটা কিন্তু একদম শেষে আপনাদের এইভাবে দিতে হবে। যেই প্লেটে সার্ভ করবেন সেই প্লেটে সার্ভ করার আগেই। কি ভাবছেন তো রেসিপিটা এখানেই ডান হয়ে গেল? কমপ্লিট হয়নি কিন্তু এখনও, আরও মেন ব্যাপারটাই তো বাকি আছে। উপর থেকে ক্রিম দিতে হবে না? ক্রিমটা না দিলে কি করে ভালো লাগবে দেখতে? দেখারও তো একটা ব্যাপার আছে। খাবেন তো পরে, আগে দেখে তো বলতে হবে ভালো কি না। এতক্ষণে কমপ্লিট হলো আমার এই রেসিপিটা। রেসিপিটা ভালো লাগলে শেষে না হয় একটা লাইক করে যাবেন। আজ তবে আসি, দেখা হবে নতুন ভিডিওতে।